আমার ক্লাস 10-এর ছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের পরমাণু নিউক্লিয়াস অধ্যায়টা পড়ব। ঠিক আছে? এর প্রথমে যে বিষয়টা আমরা পড়ব সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কি না, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়ামের মতো কিছু ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস যে কোনো অবস্থাতেই নিজেরা স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের নিউক্লিয়াস সৃষ্টি করে এবং সেই সঙ্গে এক ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করে। এই যে ঘটনাটা, এটাকে আমরা কি বলবো না তেজস্ক্রিয়তা। মানে ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম এদের ক্ষেত্রে বাইরে থেকে কিছুই করার দরকার নেই, এরা নিজেরাই অবিরাম গতিতে স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে নতুন মৌলের নিউক্লিয়াস সৃষ্টি করবে এবং সেই সঙ্গে এদের ভেতর থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি ক্রমাগত বিকিরিত হতে থাকবে। ঠিক আছে? এই যে ঘটনাটা, এটাকে আমরা কি বলে থাকি না তেজস্ক্রিয়তা। 1896 খ্রিস্টাব্দে হেনরি বেকরেল প্রথম এই ঘটনাটাকে ডিসকভার করেন। ঠিক আছে? এবার তাহলে আমরা কি জানলাম? ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়ামের মতো কতগুলো ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস, যাদেরকে বাইরে থেকে কিছু না করেই যারা নিজেরাই যে কোনো অবস্থা থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিভাজিত হয় এবং হয়ে নতুন মৌলের নিউক্লিয়াস সৃষ্টি করে এবং সেই সঙ্গে এক ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করে। এই ঘটনাটাকে আমরা বলছি তেজস্ক্রিয়তা ধর্ম। আর যে সমস্ত মৌলের ক্ষেত্রে এই তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায় বা এই অদৃশ্য রশ্মি যারা নির্গত করে, তাদেরকে আমরা কি বলবো? তেজস্ক্রিয় পদার্থ। আর এই মৌলগুলো যে রশ্মিটা বিকিরণ করছে, যেটাকে আমরা বলছি এক ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করছে, সেই রশ্মিটা কি না তেজস্ক্রিয় রশ্মি। তাহলে এখন অবধি আমরা জানলাম কি তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয় রশ্মি কী, আর তেজস্ক্রিয় পদার্থ কী। ঠিক আছে? এবার তেজস্ক্রিয় রশ্মি, এই যে বললাম যে এক ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করে, এই তেজস্ক্রিয় রশ্মিকে আমরা দেখছি যে এটা অন্ধকারে ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করতে পারে, পাতলা ধাতব পাতকে ভেদ করে, গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি করে না গ্যাসকে আয়নিত করে। এছাড়া আলো, চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া কোনো কিছু দ্বারাই এই রশ্মিটাকে প্রভাবিত করা যায় না। তাহলে আপাতত যেটা আমরা বুঝলাম যে ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়ামের মতো কতগুলো ভারী মৌলের নিউক্লিয়াস নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে নতুন মৌলের সৃষ্টি করে এবং অদৃশ্য রশ্মি বিকিরণ করে, যে রশ্মিটা কিনা অন্ধকারে ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করতে পারে, পাতলা ধাতব পাতকে ভেদ করে এবং গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্যাসকে আয়নিত করে। আর এই রশ্মিটা আলো, চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া কোনো কিছুকেই প্রভাবিত করে না। এই মৌলগুলোকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ। এই রশ্মিটাকে বলা হয় কি না তেজস্ক্রিয় রশ্মি। আর এই ঘটনাটাকে আমরা কি বলবো? তেজস্ক্রিয়তা। এই ধর্মটাকে কি বলবো? তেজস্ক্রিয়তা ধর্ম। বোঝা গেল এই অবধি? এবার আমরা বললাম কি তেজস্ক্রিয় মৌল থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি নির্গত হয়। এবার এই রশ্মিটার প্রকৃতিটা আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? দেখো, এখানে একটা সীসার পাত্রের মধ্যে একটা তেজস্ক্রিয় পদার্থ, তাহলে তার থেকে যে রশ্মিটা বেরোচ্ছে এটা হচ্ছে সেই রশ্মিটা। ঠিক আছে? সেই অদৃশ্য রশ্মিটা। তেজস্ক্রিয় পদার্থ থেকে যে রশ্মিটা বেরোচ্ছে সেটাকে আমরা কি করলাম? তড়িৎ ক্ষেত্র স্থাপন করলাম তার গতিপথে। মানে এই একটা তেজস্ক্রিয় পদার্থ, তার থেকে অদৃশ্য রশ্মিটা যে পথ দিয়ে যাচ্ছে তার গতিপথে আমরা কি করলাম? একটা তড়িৎ ক্ষেত্র স্থাপন করলাম। সেটা স্থাপন করার পর আমরা দেখতে পেলাম যে এদের একটা অংশ তড়িৎ ক্ষেত্রের ঋণাত্মক মেরুর দিকে একটু হেলে গেল, একটা অংশ তড়িৎ ক্ষেত্রের ধনাত্মক মেরুর দিকে একটু হেলে গেল, আর একটা অংশ সোজা বেরিয়ে গেল। তাহলে আমরা এটা জানি যে ঋণাত্মককে আকর্ষণ করে ধনাত্মক, আর ধনাত্মককে আকর্ষণ করে কি ঋণাত্মক। তাহলে এই রশ্মিটা থেকে যে অংশটা তড়িৎ ক্ষেত্রের ঋণাত্মক মেরুর দিকে খানিকটা হেলে গেল, তাহলে সেটা অবশ্যই কিছু ধনাত্মক। সেটাই হচ্ছে কি আলফা রশ্মি। সেটাকে বলা হচ্ছে না যেটা নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের অভিমুখে হেলে গেল, সেটা তাহলে ধনাত্মক আধানযুক্ত কি আলফা রশ্মি। বোঝা গেল? আরেকটা যেটা বললাম কি, যেটা তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক মেরুর দিকে হেলে গেল, সেটা কি তাহলে অবশ্যই ঋণাত্মক আধানযুক্ত কিছু। এই ঋণাত্মক আধানযুক্ত এটাকে আমরা কি বলছি? বিটা রশ্মি।
আর গামা রশ্মি কোনটা? এইটা দেখো, এটা সোজা চলে গেছে। সোজা চলে গেছে মানে কি না নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে, না পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে এটা হেলে গেছে, তার মানে কি এটা আধানবিহীন। এটা তাই জন্য সোজা চলে গেছে, কোনো ক্ষেত্রের দিকে এটা হেলে যায়নি। বোঝা গেল? তাহলে আমরা বললাম যে অদৃশ্য রশ্মিটা যেটা বেরোচ্ছে সেটা 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে কি আলফা রশ্মি, একটা বিটা রশ্মি, একটা গামা রশ্মি। আলফা রশ্মিটা কি ধনাত্মক আধানযুক্ত, বিটা রশ্মিটা কি ঋণাত্মক আধানযুক্ত, আর গামা রশ্মিটা কি আধানবিহীন। বোঝা গেল এই অবধি? এইবার আমরা একটা আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মির তুলনা এখানে করছি। প্রথমেই আমরা জানি কি, এই যে এই পরীক্ষা এখানে আমরা দেখলাম আলফা রশ্মি হচ্ছে কি আমরা জানি ধনাত্মক আধানযুক্ত তীব্র বেগযুক্ত ক্ষুদ্র কণার সমষ্টি। আচ্ছা, বিটা রশ্মি কি ঋণাত্মক আধানযুক্ত তীব্র বেগযুক্ত ক্ষুদ্র কণার সমষ্টি। আর আলফা গামা রশ্মিটা কি আধানবিহীন ক্ষুদ্র তরঙ্গ, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। মানে হচ্ছে এটা কণা, আলফা রশ্মি হচ্ছে কি কণা, বিটা রশ্মি হচ্ছে কি কণা। আলফা রশ্মি ধনাত্মক আধানযুক্ত কণার সমষ্টি, বিটা রশ্মি হচ্ছে কি ঋণাত্মক আধানযুক্ত কণার সমষ্টি। আর গামা রশ্মিটা কোনো কণা না, এটা হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলফা রশ্মির আধান হচ্ছে +2, এটা হচ্ছে কি হিলিয়াম +2 আয়ন দ্বারা গঠিত হয়, ঠিক আছে। আর বিটা রশ্মি -1 আর গামা রশ্মি আধানহীন। আলফা রশ্মির ভর হচ্ছে 4 একক, বিটা রশ্মির নগণ্য ভরযুক্ত, আর গামা রশ্মি হচ্ছে একেবারেই ভরবিহীন। এই তিনটে হলো এদের আধান, ভর, এগুলো আমরা বললাম। এবার এদের একটা ভেদন ক্ষমতার ধর্মের এখানে তুলনা দেখানো হচ্ছে। দেখো কি বলছে, আমরা বলছি কি আলফা রশ্মির ভর বেশি, যার ভর বেশি তার মানে তার বেগ কম, তাহলে ভেদন ক্ষমতাটা হচ্ছে কি এর এই তিনটের মধ্যে আলফা রশ্মির ভেদন ক্ষমতাটা হচ্ছে সর্বনিম্ন। এই রশ্মিটা 0.1 মিলিমিটার পুরো অ্যালুমিনিয়াম পাত দ্বারাই কি হয় শোষিত হয়ে যায়। বিটা রশ্মির কি এই রশ্মির থেকে বিটা রশ্মির ভরটা আমরা বলছি কম, তাহলে বেগ বেশি, তাহলে ভেদন ক্ষমতা আরেকটু বেশি। আর গামা রশ্মির ক্ষেত্রে কি হচ্ছে এর একেবারেই ভরবিহীন, তাহলে বেগ সব থেকে বেশি, তাহলে ভেদন ক্ষমতা সব থেকে বেশি। তাহলে আলফা, গামা আর বিটা রশ্মির যদি ভেদন ক্ষমতার তুলনাটা করতে দেয় তাহলে এটা হচ্ছে কি গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা। গামা রশ্মি আগে, তারপর বিটা রশ্মি, তারপর আলফা রশ্মি। এবার গ্যাসকে আয়নিত করার ক্ষমতাটা দেখানো হচ্ছে। দেখো আলফা রশ্মির এখানে আমরা কি বলছি যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতাটা সব থেকে বেশি, তারপরে হচ্ছে বিটা রশ্মির, তারপরে হচ্ছে গামা রশ্মির। কিন্তু কেন গ্যাসীয় মাধ্যম দিয়ে যাওয়ার সময় গ্যাসীয় মাধ্যমের পরমাণু থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন করে আলফা রশ্মি। কেন হচ্ছে ইলেকট্রন এই কারণে বিচ্ছিন্ন করবে? দেখো আলফা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, আমরা জানি কি পরমাণুতে কি থাকে ইলেকট্রন, প্রোটন এগুলো থাকে। এটা যেহেতু ধনাত্মক আধানযুক্ত পরমাণুতে, সেই জন্য এর ধনাত্মক আধানযুক্ত কণাটা কি করবে ওর ইলেকট্রনটাকে টেনে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে গ্যাসটা আয়নিত হয়ে যাবে। তাই এর চার্জটা দেখো +2, এর আধানটা সব থেকে বেশি, তাই জন্য গ্যাসকে আয়নিত করার ক্ষমতাটা সব থেকে বেশি। বিটা রশ্মির কম আর গামা রশ্মির একেবারেই নেই, কারণ হচ্ছে এই যে সেই জন্য এটা হচ্ছে কি আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। তাহলে এই ভেদন ক্ষমতার তুলনাটা আর গ্যাসকে আয়নিত করার ক্ষমতার তুলনাটা বোঝা গেল। তাহলে এখন অবধি আমরা যেটা পড়লাম আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মির একটা তুলনা। এবার দেখো, এবার যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে এখানে দেখো কিছু তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দেওয়া হয়েছে, রেডন, ইউরেনিয়াম, থোরিয়াম। এইবার এই যে আমরা বলছি কোনো পরমাণু নিউক্লিয়াস অবিরাম নিজে থেকেই বিভাজিত হতে থাকছে এবং তার থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি বেরোচ্ছে এবং বিভাজিত হয়ে কি হচ্ছে নতুন মৌল সৃষ্টি হচ্ছে। এটা কি সব ক্ষেত্রেই হয়? তা তো নয়। কিছু পরমাণু নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখা যায়, আমরা যেটাকে বলছি না ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখা যায়। এবার আমরা সেটা দেখব যে কেন দেখা যাচ্ছে পরমাণু নিউক্লিয়াস যাদের ক্ষেত্রে N/P, N মানে কি আমরা জানি একটা নিউক্লিয়াসের, একটা পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে, নিউট্রন থাকে আর প্রোটন থাকে, আর বাইরে কি থাকে ইলেকট্রন থাকে কক্ষপথগুলোতে, ঠিক আছে। নিউট্রন আর প্রোটনের রেশিওটা যদি 1.5 বেশি হয়
তাহলে কি হবে, সেই পরমাণুর নিউক্লিয়াসটা অস্থায়ী শতভঙ্গুর হবে, ফলে সেই নিউক্লিয়াসের ভাঙন শুরু হবে, এবং ভাঙন শুরু হওয়ার ফলে কি হবে, তার মধ্যে আমরা তেজস্ক্রিয়তা ধর্ম দেখব, মানে তার ভেতর থেকে আলফা কণা বিটা কণা নির্গত হবে এবং নতুন পরমাণুর সৃষ্টি হবে। বোঝা গেল? দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, U92, এখানে 238। আমরা এটাকে কি জানি, এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, আর এটাকে আমরা জানি কি, ভর সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা 92 লিখলাম, আর নিউট্রন কি করে পারবো, এটা ভর সংখ্যা, মানে 238 থেকে আমরা যদি এটা মাইনাস করি তাহলে 146 হচ্ছে নিউট্রন সংখ্যা। দেখো N/P রেশিও করে এটা কি পাওয়া যাচ্ছে, 1.58, যেটা কি না 1.5 থেকে বেশি। তাই জন্য আমাদের ইউরেনিয়াম কি করছে, তেজস্ক্রিয়তা ধর্ম দেখাচ্ছে। ইউরেনিয়ামোত্তর মৌল যেগুলো আছে তারা সবাই তেজস্ক্রিয়তা ধর্মটা দেখাচ্ছে। ঠিক আছে, এবার দেখো N/P রেশিওটা কিন্তু সব মৌলের ক্ষেত্রে 1.5-এর বেশি হবে না, সাধারণত ভারী মৌলগুলোর ক্ষেত্রে N/P রেশিওটা 1.5-এর বেশি হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা বলছি যে যে সমস্ত পরমাণু নিউক্লিয়াসের N/P রেশিওটা 1.5-এর থেকে বেশি, তাহলে কি হচ্ছে, তার ভেতরে পরমাণুর নিউক্লিয়াসটা অস্থায়ী এবং শতভঙ্গুর হচ্ছে, ফলে সেটা সহজেই ভেঙে যাচ্ছে, তার থেকে আলফা কণা বিটা কণা নির্গত হচ্ছে এবং নতুন মৌলের পরমাণু সৃষ্টি হচ্ছে। বোঝা গেল? আর যখন একটা পরমাণু নিউক্লিয়াসের ভেতরের N/P রেশিওটা বেশি হচ্ছে, ফলে তারা অস্থায়ী হচ্ছে, ভেঙে আলফা কণা বিটা কণা নির্গত হচ্ছে, তখন নিউক্লিয়াসে কি হচ্ছে, অতিরিক্ত পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। সেই শক্তিটা যদি কোনোভাবে বার না করে তাহলে সেটা কোথায় যাবে, তাই নিউক্লিয়াসের যে অতিরিক্ত যে শক্তিটা রয়েছে সেটা তরঙ্গের আকারে গামা রশ্মি হিসাবে বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল যে অতিরিক্ত শক্তিটা আছে সেটা কি করছে, তরঙ্গের আকারে গামা রশ্মি হিসাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে কোন কোন মৌলদের ক্ষেত্রে আমরা তেজস্ক্রিয়তা ধর্মটা দেখতে পাই। এবার দেখো তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে নতুন নিউক্লিয়াসের সৃষ্টি। আমরা এতক্ষণ ধরে বলছি যে কি নতুন নিউক্লিয়াসের সৃষ্টি হচ্ছে, নতুন নিউক্লিয়াসের সৃষ্টি হচ্ছে। দেখো আমরা প্রথমেই বললাম কি, আলফা কণার আধান কত জানি, +2 একক, আর আলফা কণার ভর কত, 4 একক। এটাকে আমরা লিখছি এইভাবে 2α4। আচ্ছা, বিটা কণার আধান -1 আর বিটা কণার ভর হচ্ছে নগণ্য। বিটা কণা আর কিছুই না, ইলেকট্রন, আর এটা হচ্ছে কি হিলিয়াম +2 আয়ন। এবার দেখো এটা একটা কি তেজস্ক্রিয় মৌল। এখান থেকে যদি আলফা কণাটা বেরিয়ে যায়, আলফা কণার পরমাণু ক্রমাঙ্ক কত ছিল, 2, তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক কত কমবে, এখানে আলফা কণার আধান ছিল এখানে +2, তাহলে এই আধানটা কমে যাবে হচ্ছে, এখান থেকে পরমাণু ক্রমাঙ্কটা কমে যাবে হচ্ছে 2, আর এটা কত ছিল 238, আর এখানে এটা কত আছে 4, তাহলে এখান থেকে এটা কমে যাবে 4। তাহলে কোনো পরমাণুর যদি নিউক্লিয়াস থেকে আলফা কণা নির্গত হয় তাহলে পরমাণু ক্রমাঙ্ক আমাদের 2 এবং ভর সংখ্যা কতটা হ্রাস পাবে, 4। বোঝা গেল? তাহলে দেখো এখানে U92 আর 238 থেকে আলফা কণা একটা বেরিয়ে যাওয়ার দরুন হয়েছে থোরিয়াম। থোরিয়াম কি, কারণ দেখো পরমাণু ক্রমাঙ্ক যেই কমে যাবে তাহলে আমরা একটা অন্য নতুন মৌল পেয়ে গেলাম। এখানে 92 ছিল, এটা 90 হয়ে গেল, 90 হচ্ছে থোরিয়াম, তাহলে 234 90 এটা একটা থোরিয়াম। মানে এখান থেকে আমি কি পেলাম, আলফা কণা নির্গত হওয়ার ফলে একটা নতুন মৌল পেলাম। বোঝা গেল? আর এখানে এই যে আলফাটা বেরিয়েছে বলে প্লাস দিয়ে এটা লেখা হয়েছে। এবার একটা মৌল নেওয়া হয়েছে, দেখো থোরিয়াম 90 234, এখান থেকে যদি বিটা কণা নির্গত হয়, বিটাটা আমি কি বলেছি, -1 ইলেকট্রন, এটা 0। ঠিক আছে, এবার 90 -1 করব, তাহলে কত হবে, 91। তাহলে দেখো এখানে হচ্ছে প্রোটাক্টেনিয়াম, মানে কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে যদি বিটা কণা নির্গত হয় তাহলে কি হবে, তার ভর সংখ্যা একই থাকবে, কারণ দেখো এখানে এর তো কোনো ভর নেই, 0 ± কিছু তো হবে না, ভর সংখ্যা একই থাকবে, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কি হবে, 1 একক করে বেড়ে যাবে। বোঝা গেল? তাহলে এবার যদি তোমাকে বলা হয় একটা পরমাণু নিউক্লিয়াস এইভাবে দিয়ে যে আলফা কণা বেরোলে কি বেরোবে, তাহলে এখান থেকে বোঝা যাবে, আর বিটা কণা বেরোলে কি হবে তাহলে বোঝা যাবে। তাহলে আমরা যেটা জানলাম, কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে যদি আলফা কণা বেরোয় তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2 একক এবং ভর সংখ্যা 4 এককই হ্রাস পাবে। আর কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে যদি বিটা কণা নির্গত হয় তাহলে ভর সংখ্যার আমরা কি দেখছি, কোনো পরিবর্তন হচ্ছে না, যা এখানে ছিল তাই থাকছে। কি হবে, শুধুমাত্র পরমাণু ক্রমাঙ্ক 1 একক করে বেড়ে যাবে।
এবার আমরা আসছি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা গামা যেটা বলছি। আচ্ছা, আমরা প্রথমেই বলেছি কি ভরবিহীন এবং কি ওদিকে যেটা বললাম গামার দেখো দুটোই জিরো, পরমাণু ক্রমাঙ্কও কিছু নেই, এটা আধানও কিছু নেই আর ভরও কিছু নেই। তাহলে এটা থেকে যখন এটা বেরিয়ে যাবে দেখো কোনো কিছুই চেঞ্জ হবে না, নতুন মৌল এক্ষেত্রে আমাদের উৎপন্ন হলো না, এটা শুধু শক্তির আকারে তরঙ্গের আকারে বেরিয়ে যাবে। বোঝা গেল এই অবধি আশা করি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এরকমভাবে যে আলফা কণা বেরোতে থাকছে বা বিটা কণা বেরোতে থাকছে, কতক্ষণ বেরোবে? আমরা যে বলছি অবিরাম গতিতে বেরোতে থাকছে, এখান থেকে এইভাবে বেরোতে বেরোতে কখনো আলফা কণা বেরোলো, কখনো বিটা কণা বেরোলো, এইভাবে বেরোতে বেরোতে যখন নতুন মৌল যেটা উৎপন্ন হবে, যদি সেটা অতেজস্ক্রিয় মৌল হয়, মানে অতেজস্ক্রিয় মৌলটা মানে কি, যার N/P রেশিওটা 1.5 বেশি হবে না, অনেকটা কম হবে, তখন কি হবে, সেটা অতেজস্ক্রিয় মৌল হয়ে গেল। তাহলে তার ভেতরে নিউক্লিয়াসের আর আমরা ভাঙন দেখতে পাবো না, নিউক্লিয়াসটা সে ভেতরে, তার ভেতরে নিউক্লিয়াসের আর ভাঙন হবে না, আর ফলে আলফা কণা বিটা কণা আর বেরোবে না, ফলে কি হবে, তখন সেখান থেকে আর কোনো রশ্মি নির্গত হবে না। এটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ তেজস্ক্রিয় মৌল উৎপন্ন হতে থাকবে, নতুন মৌলগুলো। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো তেজস্ক্রিয়তার ব্যবহার। তেজস্ক্রিয়তার ব্যবহার আমরা যেটা জানি, মানে ক্যান্সার ও অন্যান্য রোগের চিকিৎসায় তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়। হার্টের ক্রিয়াকৌশল জানতে যে রেডিও অ্যাক্টিভ I2 সোডিয়াম ব্যবহার করা হয়। এছাড়া ক্যান্সারের চিকিৎসায় কোবাল্ট, এই যে CO60, সোনা, এগুলো ব্যবহার করা হয়। এগুলো তেজস্ক্রিয়, তার এটা একটা ব্যবহার। ঠিক আছে, বোঝা গেল? আর এই অবধি যতটা পড়ানো হলো তোমরা বাড়িতে পড়ো, আর যদি কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবে। এর পরের অংশটা আমরা আবার পরের ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে?